ঠিক আছে রায়হান? হ্যাঁ রায়হান, এখন তো রেকর্ডিং করতে পারবা, তোমার পাশে তো রেকর্ড লেখা আসছে। রেকর্ড হচ্ছে স্যার। হ্যাঁ, আচ্ছা বাকিদের বলো আবার ট্রাই করতে, আমার মনে হয়। আচ্ছা, তো শুনো, তোমাদের কারো এখানে প্রবলেম আছে কিনা? মুড এন্ড ফিগার এটা ভালো বুঝো কিনা বলো। মুড এন্ড ফিগার এটা ভালো বুঝো কিনা? অর্থাৎ একটা আর্গুমেন্টের মুড কিভাবে লিখতে হয় আর ফিগার কি, এই দুইটা মিলে আমরা একটা আর্গুমেন্ট তৈরি করতে পারি। কিভাবে আমরা দেখি যে মুড এবং ফিগার কম্বাইন্ডলি কিভাবে একটা আর্গুমেন্ট। তোমাদের বইয়ের আমি যে কপি দিয়েছিলাম বা মেইন বই যদি কারো কাছে থেকে থাকে সেখানে দেখো, কারো কাছে যদি থাকে দেখো, মুড এবং ফিগার দুটা সমন্বিত ভাবে কিন্তু একটি যুক্তির ফর্মটা তৈরি করে। অর্থাৎ আমরা যদি এরকম একটা যুক্তি লিখি যে ধরো all P is M, sum S is M, therefore sum S is P। হ্যাঁ, তো আমরা এই যুক্তির মুড কিন্তু সহজে বলে দিতে পারি। আমি আর একবার করে তোমাদের স্মরণ করাই নিচ্ছি। এটার মুড আমরা সহজে কোন কোন বচন দিয়ে যুক্তিটি গঠিত হয়েছে। এ বচন প্রথমে আছে, এ তাকে প্রথমে লিখতে হবে, তারপরে আছে আই বচন, তারপরে আছে আই বচন। হ্যাঁ, এটা হলো এই আর্গুমেন্টের মুড। এই আর্গুমেন্টের ফিগার কি হবে? এই আর্গুমেন্টের ফিগার হবে যে আশ্রয় বাক্য দুটিতে মধ্যপদের অর্থাৎ মিডল টার্মের অবস্থান অনুসারে ফিগার নির্ধারিত হবে। তো এখানে আমরা জানি পি হচ্ছে মেজর টার্ম। মেজর টার্ম কাকে বলে? কোন সহানুমানের সিদ্ধান্তের বিধেয় পদকে মেজর টার্ম বলে, কোন সহানুমানের সিদ্ধান্তের উদ্দেশ্য পদকে মাইনর টার্ম বলে। অপ্রধান পদ এটা প্রধান পদ। আর প্রধান পদ যে আশ্রয় বাক্য থাকে সেটা প্রধান আশ্রয় বাক্য, অপ্রধান পদ যে আশ্রয় বাক্য থাকে সেটা অপ্রধান আশ্রয় বাক্য। এই প্রধান পদ আর অপ্রধান পদ, মেজর এবং মাইনর টার্ম ছাড়া আরো দুইটি টার্ম এই দুটি আশ্রয় বাক্যের মধ্যে আছে। সেটি দেখো এম, এটা হচ্ছে মিডল টার্ম। তার মানে কোন সহানুমানের সিদ্ধান্তে যে পদটি নাই কিন্তু আশ্রয় বাক্য দুটিতে আছে সেই পদটিকে বলা হয় মিডল টার্ম বা মধ্যপদ। তো আশ্রয় বাক্য দুটিতে মধ্যপদের অবস্থান অনুসারে একটি যুক্তির ফিগার নির্ধারিত হয়। আমরা জানি চার প্রকার ফিগার, চার ধরনের হতে পারে। মধ্যপদে তার অবস্থান অনুসারে সর্বোচ্চ চার ধরনের হতে পারে। তো এইখানে যেভাবে আছে সেটা হচ্ছে এরকম আছে, এরকম ভাবে। এটা আমরা জানি এটা সেকেন্ড ফিগার, এটা হচ্ছে সেকেন্ড ফিগার। তাহলে আমরা এই মূলের পাশে 2 দিলে হয়ে যাবে এই যুক্তিটির ফর্ম। এটা কিন্তু এই যুক্তিটির ফর্ম আমরা দাঁড় করাইলাম এখন। তাহলে এইরকম একটি ফিগার থেকে আমরা এরকম একটা আর্গুমেন্ট লিখতে পারবো। আমি গত সেটিকে বের করা আই বচন সিদ্ধান্ত। তো আই বচন তোমরা আগে লিখে নিবে, এটা সিদ্ধান্ত, সিদ্ধান্ত চিহ্ন দিয়ে আই বচন লিখে নিবে। সাম, আর অবশ্যই এই বচনের সাবজেক্ট টার্ম হিসেবে যে মাইনর টার্ম সেটিকে রাখবে। আমরা মাইনর টার্ম এস কে রাখতে চাই, সাম এস, আর মেজর টার্ম পি কে রাখতে চাই, সাম এস। পি এখানে থাকবে, আর মাইনর টার্ম মাইনর প্রেমিসে। তো প্রথমে কি বচন ছিল? অল, তাহলে এখানে অল দিবা এটা। তারপরে কি বচন? আই বচন, তাহলে সাম দিবা, আর এখানে যা দিলে হয় তাই দিয়ে দিবা। ব্যাস, এইভাবে এই লেখার নিয়ম কিন্তু এটা। তাহলে এই ফরম্যাট থেকে এখানে যেতে পারি, এখান থেকে এখানে যেতে পারি। এটা হচ্ছে
তো এখানে আমার এটা বলার মূল উদ্দেশ্য হচ্ছে কিভাবে একটি যুক্তি লিখতে হয় সেটি জানানো, সেটি শেখা। আর এটা আরেকটা জিনিস এখানে বলে রাখি যে শুধুমাত্র মুডের মাধ্যমে, যেমন আমরা যদি এখানে ফিগারটা না লিখি, শুধুমাত্র মুডের মাধ্যমে কিন্তু আমরা একটি আর্গুমেন্টের ফর্মটাকে দাঁড় করাইতে পারি না। অর্থাৎ তুমি লিখলে এ আই আই, এখন এ আই আই দিয়ে আমরা এরকম একটা আর্গুমেন্ট লিখলাম, আমরা অন্য আর্গুমেন্টও লিখতে পারি। এরকম না লিখে আমরা ধরো আমি এ আই আই দিয়ে আমরা অনেক আর্গুমেন্ট লিখতে পারবো। আমি লিখলাম যে অল এম ইজ পি, সাম এস ইজ এম, এটাও একটা হয়। therefore সাম এস আর পি। তাহলে দেখো এখানে কিন্তু মধ্যবাদ এদের প্রেডিকেট ছিল, আর এখানে দুটা চেঞ্জ হয়ে গেছে। এই চেঞ্জ হওয়ার কারণে, মধ্যবাদের চেঞ্জ হওয়ার কারণে কিন্তু এই দুটা যুক্তির ভ্যালিডিটি চেঞ্জ হয়ে যাবে। দেখা যাচ্ছে এটা হয়তো ভ্যালিড, এটা ইনভ্যালিড, বা এটা ভ্যালিড, এটা ইনভ্যালিড, এরকম হয়ে যেতে পারে। তার মানে শুধুমাত্র এরকম একটা মুডের মাধ্যমে আমরা একটা আর্গুমেন্টকে প্রপারলি লিখতে পারি না, তার ফর্মটাকে দাঁড় করাইতে পারি না। এই মুড এবং ফিগার উভয়ই লাগবে। এখানে যেমন এটা আসছে কোন ফিগারের, এরকম এটা হচ্ছে ফার্স্ট ফিগার, হয়েছে ফার্স্ট ফিগার লিখছে, এটা ছিল কিন্তু সেকেন্ড ফিগার। তো ফিগার চেঞ্জ হওয়ার কারণে আর্গুমেন্টের বৈধতার বিষয়টা চেঞ্জ হয়ে যেতে পারে। আচ্ছা, এখন আমি যেটা এখন বলতে চাইবো সেটা হচ্ছে যে তোমাদের এইভাবে আমরা বলছিলাম যে 4টি ফিগার এবং অসংখ্য কত মোট 64টি মুড লেখা যায়, 64 মুড। এই কিভাবে যে এ আই এ ট্রিপল এ এরকম করে যদি তুমি লিখতে থাকো, ট্রিপল এ ই এ আই এ ও, এইভাবে যদি তুমি লিখতে 64 বার লিখতে পারবা তুমি এরকম। তো 64 বার লিখতে পারলে এক একটার সাথে আবার 4টা করে মুড ফিগার যোগ করে দেয়। এটা এরকম 4টি ফিগার হতে পারে। এই ট্রিপল এ এর 4টি ফিগার হতো, ফার্স্ট ফিগারের, সেকেন্ড ফিগার, থার্ড, প্রত্যেকটা এরকম 4। তাহলে 64 গুণ 4 মোট 256টি মুড আমরা লিখতে পারবো। অর্থাৎ 256 ধরনের যুক্তি আমরা তৈরি করতে পারবো। কিন্তু এর মধ্যে সবগুলো বৈধ না, এর মধ্যে সবগুলো মুড এবং ফিগার মিলে সবগুলো বৈধ। মাত্র 19টি বৈধ মূর্তি আছে, 19টি বৈধ মূর্তি আছে। তো সেই 19টি বৈধ মূর্তি, এর মধ্যেও আবার 4টি বাদ যাবে, সেটা আমরা পরে বলবো। তবে আপাতত ট্র্যাডিশনাল লজিশিয়ান যারা, অর্থাৎ সাবেক প্রচলিত যারা যুক্তিবিদ, প্রাচীন যুক্তিবিদ, তাদের মধ্যে 19টা বৈধ মূর্তি আছে। তার মধ্যে তারা সেইটা মনে রাখার জন্য, সেই বৈধ মূর্তির বৈধ মুডগুলো মনে রাখার জন্য একটা কবিতা আকারের কিছু একটা লিখছে। সেটা হচ্ছে, দেখো ফার্স্ট ফিগারের, এটাও সবাই মনে রাখবা, ফার্স্ট ফিগারের বৈধ মূর্তি হচ্ছে এরকম এরকম প্রচলন হচ্ছে বারবারা, BAR বারবারা। আমি এটা পরে ব্যাখ্যা করছি। সিলারেন্ট, CELARENT, সিলারেন্ট, ড্যারি, DARRI, ড্যারি। আর একটা হচ্ছে ফেরিও, FERIO। এখন ফার্স্ট ফিগারের বৈধ মূর্তি হচ্ছে, এখান থেকে আমরা কিভাবে বের করব? দেখো এখানে আমাদের যে বচনগুলো বাদ দিয়ে আর বাকি অক্ষরগুলোকে বাদ দাও। আমরা বচন শনাক্ত করি বি দিয়ে, নিশ্চয় করি না, আমরা এ দিয়ে করি। তাহলে এখানে থাকবে এ, আর বাদ, বি বাদ, আরেকটা আছে এ, এখানে আর বাদ, আরেকটা এ, তা ট্রিপল এ। ফার্স্ট ফিগারের ট্রিপল এ, এটা বৈধ মূর্তি। আচ্ছা, এখান থেকে ওইগুলো বাদ দাও, তাহলে থাকবে ই থাকবে, এল বাদ, এ থাকবে, আর বাদ, ই থাকবে,
এন টি বাদ। আচ্ছা, ডেয়ারির ডি বাদ, এ থাকবে, আর বাদ যাবে, দুটো আই থাকবে, তাহলে এ আই আই। আচ্ছা, ফেরিও এখানে কি থাকতেছে, এফ বাদ যাবে, থাকবে ই, আর বাদ আই থাকবে, আর ও থাকবে। হ্যাঁ, তাহলে ফার্স্ট ফিগারের ট্রিপল এ, ই এ ই, এ আই আই, ই আই ও, এগুলো হচ্ছে বৈধ। অর্থাৎ এই ফিগারের, তার মানে এ ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এটা ওয়ান, এই ফরম্যাট যদি আমরা আর্গুমেন্ট লিখি সেগুলো বৈধ হবে। সেটা আমরা প্রমাণ করে দেখতে পারি। আমরা যখন টেস্ট করব আর্গুমেন্ট ভ্যালিড নাকি ইনভ্যালিড টেস্ট করব, তখন আমরা প্রমাণ করে দেখাতে পারবো যে এগুলো সব ভ্যালিড। ঠিক আছে? আচ্ছা, তোমরা কথা বললে তো আমি মিউট করে দিলাম আবার। আচ্ছা, শোনো, তাহলে ফার্স্ট ফিগারের এই মূর্তিগুলো ভ্যালিড সব। আচ্ছা, সেকেন্ড ফিগারের কি হচ্ছে দেখি আমরা। সেকেন্ড ফিগার, এটা মনে রাখার জন্য এই সূত্রটা এরকম করা হচ্ছে, বারবারা, সিলারেন, ড্যারি, ফেরিও। এটা মনে রাখলে হবে ফার্স্ট ফিগারের, এটা হচ্ছে বৈধ মূর্তি, বারবারা, সিলারেন, ড্যারি, ফেরিও, এটা মনে রাখবো। আর সেকেন্ড ফিগারের ক্ষেত্রে, দ্বিতীয় সংস্থানের ক্ষেত্রে, সিজারি, সিই এস এ আর ই, সিজারি। আমি একবার পাশের ফর্মটা লিখে দিই। এখান থেকে সি বাদ যাবে, ই আসবে, এস বাদ যে এ হবে, আর বাদ যে ই হবে, ই এ ই টু। তার মানে সেকেন্ড ফিগার মানে ই এ ই টু, এরকম ধরে নিতে হবে। আচ্ছা, সিজারি, কেমিস্ট্রেস, এটা কয়েকবার পড়লে তোমাদের মুখস্থ হয়ে যাবে। এটা সি এ এম ই এস, কেমিস, টি ই আর এস, কেমিস্টার্স, টি আর এস। তো এখানে থাকছে কি, সি বাদ যে এ থাকলো, আর এ থাকলো, এম বাদ যে ই থাকলো, আর এস টি বাদ, আর এস বাদ ই থাকবে আরেকটা, এ ই, তার মানে এ ই টু। আচ্ছা, এরপরে সিজারি, কেমিস্টার্স, ফেস্টিনো, এফ ই এস টি আই এন ও, টি আই এন ও, ফেস্টিনো। এখান থেকে আমরা রাখতে পারছি কি কি, ই, আর আমাদের আই ও, ই আই ও, ই আই ও টু, ফেস্টিনো। তারপরে আছে ব্যারোকো, বি এ আর ও সি ও, ব্যারোকো। এখান থেকে থাকবে হচ্ছে এ ও ও টু। এটা হচ্ছে সেকেন্ড ফিগারের বৈধ মূর্তি। এভাবে 19টা হবে কি, তাহলে এখানে কি হলো, সিজারি, কেমিস্টার্স, ফেস্টিনো, ব্যারোকো। তোমরা যদি এইগুলোকে বহাল রেখে অন্য কোনো শব্দ তৈরি করে মনে রাখতে পারো, সেটা তোমাদের ব্যাপার। এটা কোনো ধরা মানে কম্পালসারি কিছু না যে এইগুলো দিয়েই মনে রাখতে হবে। তুমি যদি অন্যভাবে এই ফিগারগুলো মনে রাখতে পারো, এগুলো যে ফার্স্ট ফিগারের এই মূর্তিগুলো বৈধ, সেখানে বারবার ছিলেন, ড্যারি, ফেরিও, এটা এমনি বহুল প্রচলিত একটা শব্দ। তোমরা যদি অন্য শব্দ দিয়ে এইগুলোকে মনে রাখতে পারো তাহলে সেটা ভালো, নিজেদের মতো করে। আর সেকেন্ড সব ফিগারের ক্ষেত্রে একই কথা, অন্য শব্দ দিয়ে যদি তোমরা এগুলো বানাইতে পারো, কোনো সমস্যা নেই। সিজারি জাস্ট, এটা কোনো পরীক্ষায় এরকম ভাবে কিছু আসবে না, তোমাদের মনে রাখার জন্য বলা হচ্ছে। সিজারি হচ্ছে, তাহলে সিজারি, কেমিস্টার্স, ফেস্টিনো, ব্যারোকো। আচ্ছা, এখন আমরা আসি থার্ড ফিগার। থার্ড ফিগারের ক্ষেত্রে 4টা ফিগারে এরকম লিখবো আমরা। তাহলে থার্ড ফিগারে আছে ড্যারাপ্টি, ডি এ আর এ পি, আর এ পি টি আই, ড্যারাপ্টি। তাহলে এখান থেকে আমরা কি রাখতে পারি, এ এ আই, ডাবল এ আই থ্রি, ডাবল এ আই থ্রি, এটা হচ্ছে বৈধ মূর্তি থার্ড ফিগারের। আচ্ছা, ডিসামিস, ডি আই এস এ
MIS ডিসামিস, এখান থেকে কি থাকবে IAI, তাহলে থার্ড ফিগারের IAI3 বৈধ মূর্তি। আচ্ছা, আর আছে কি thereafter ডিসামিস DATISI, 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 DATISI তে আমরা কি লিখতে পারি তাহলে একে আমরা লিখতে পারি AII, অর্থাৎ AII3 বৈধ মূর্তি। DATISI। ফেলাপটন, FELAPTON, তার মানে এখানে থাকলো কি EAO, এখানে থাকলো হচ্ছে EAO3 বৈধ মূর্তি। আর আছে বোকাডো, এই থার্ড ফিগারেই লিখছে এখনো বোকাডো, অর্থাৎ এখানে আমরা পাইলাম, এখানে পাবো কি OAO3 হচ্ছে বৈধ মূর্তি বোকাডো। আর একটা হচ্ছে ফেরিসন, FERISON, ফেরিসনে আমরা কি কি পাবো EIO, অর্থাৎ EIO হচ্ছে EIO3 বৈধ মূর্তি। তাহলে এখানে কয়টা পাইলাম দেখো, 1 2 3 ফেলাপটন 4 5 6টা, এখানে পাইলাম 6টা, এখানে পাইলাম 4টা, 6 আর 4 এ 10, এখানে পাইলাম 4টা, 10 4 এ 14, আর 5টা বাকি আছে না। এই 5টা হচ্ছে চতুর্থ সংস্থানের, এটা হচ্ছে ফোর্থ ফিগারের এই 5টা। ব্রাহ্মণটিপ, অর্থাৎ ব্রাহ্মণটিপ মানে হচ্ছে AAI, অর্থাৎ AAI4 হচ্ছে ভ্যালিড থেকে আমরা এটা পাইলাম। আর আছে ক্যামিনেস, তারপরে ডিম্যারিস, DIMARIS, ডিম্যারিস হচ্ছে IAI, অর্থাৎ IAI4 হচ্ছে বৈধ মূর্তি। ডিম্যারিস ফেসাপো, পিও, মানে এখানে পাইলাম আমরা EIO, মানে আমাদের প্রয়োজনীয় 3টি করেই থাকবে আমাদের বচন, এর বাইরে এখানে আর কিন্তু এক্সট্রা কোনো আমাদের নেয়ার মতো আর বচন নাই। দেখো এখানে ফেরিসিজন ই আছে, আই আছে, আর ও আছে, এন এস এস আর এগুলো তো আমরা নিব না। তাই এই হচ্ছে, তাহলে মোট 19টি বৈধ মূর্তি, যদিও এখান থেকে ফাইনালি আরো 4টা বাদ যাবে, সেটা কি কেন বাদ যাবে সেটা আমরা পরে বলবো। আপাতত অ্যারিস্টটলিয়ান লজিশিয়ান যারা, তাদের মতে এই 19টি হচ্ছে ভ্যালিড মূর্তি। তো আমরা এটা কিভাবে মনে রাখবো, ফার্স্ট ফিগারের ক্ষেত্রে আমরা এভাবে মনে রাখবো যে ফার্স্ট ফিগারে বারবারা, মানে এখানে ট্রিপল এ,
ওয়ান, ফার্স্ট ফিগার মানে ওয়ান, সিলারেন ওয়ান, ড্যারি ওয়ান, ফেরিও, এইভাবে মনে রাখবো। বারবারা, সিলারেন, ড্যারি, ফেরিও। তোমরা অন্য শব্দ দিয়েও মনে রাখার ব্যবস্থা করতে পারো। সেকেন্ড ফিগারে সিজারি, ক্যামেস্ট্রেস, ফেস্কিনো, ব্যারোকো। তাহলে এই 19টা ফিগার আপাতত আমরা জানলাম যে 19টি হচ্ছে বৈধ মূর্তি। আচ্ছা, তাহলে 19টি যদি বৈধ মূর্তি হয়, এর মধ্যে আমরা কিন্তু পাইছিলাম 256টি মূর্তি, মানে মুড এবং ফিগার মিলে 256টি ফর্ম তৈরি করতে পারছিলাম আমরা, কিন্তু তার মধ্যে অনলি 19টি ভ্যালিড আর বাকিগুলো ইনভ্যালিড। তার মানে এর বাইরে যে ফর্ম গুলো আসবে সেগুলো সব ইনভ্যালিড হবে, সেটা মনে রাখলেই হবে। সেটা তো মনে রাখা যাবে না, এই ভ্যালিড গুলো মনে রাখলেই, এর বাইরে যা আসবে সেটাকে জানবা যে ইনভ্যালিড। তাহলে এখন থেকে আমরা যদি দেখি যে AAA1, EAE1, AII1, EIO1, EAE2, AEE2, এটা EIO2, AOO2, তারপর AAI3, এরকম যদি দেখি আমরা জানবো যে এটা ভ্যালিড। কিন্তু সেই ভ্যালিডিটি কিভাবে প্রমাণ করব সেটা হচ্ছে সেই জায়গায় আমি এখন যেতে চাই। তার আগে আরেকটু বিষয় সামান্য আছে, সেটি হচ্ছে যে আমরা দেখি, দেখো তোমাদের একটা আমি পিডিএফ দিছিলাম স্ক্যান করে, দ্য ফর্মাল নেচার অফ সিলোজিস্টিক আর্গুমেন্ট, দ্য ফর্মাল নেচার অফ সিলোজিস্টিক আর্গুমেন্ট। অর্থাৎ এখানে যে কথাগুলো বলা আছে, এই 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 শীটটা তোমাদের কাছে যদি থাকে তাহলে একটু দেখো। এখানে যে বিষয়গুলো বলা আছে সেটা হচ্ছে যে ধরো, the mood and figure of a syllogism uniquely determine its form. অর্থাৎ মুড এবং ফিগার যৌথভাবে দুটাই যৌথভাবে তারা কি করে, একটি সিলোজিজমের ফর্ম বা আকার দান করে একটা সিলোজিজমের। সেটা আমরা দেখলাম কিভাবে করে। তো সেই বিষয়টাই এখানে কথা বলছে কে, মিউচুয়াল। আচ্ছা, তো সেই বিষয়টাই দেখো, একটা বিষয় যদি আমরা এরকম একটা আর্গুমেন্ট আমি লিখি, একটু আগে আমরা জানলাম যে এই ফিগারটা, এই মুডটা কিন্তু ভ্যালিড, AAA1 অর্থাৎ ফার্স্ট ফিগারের এই মুডটা কিন্তু ভ্যালিড, তাই না? তো আমরা এটা একটা যুক্তির আকারে যদি লিখি, ধরো প্রথমে লিখলাম আমরা এটাকে ওয়াল, তুমি এখন লেখার নিয়ম তো জানো, ফার্স্ট ফিগারের কিভাবে লিখতে হবে, অল, এখানে ফার্স্ট ফিগারের মেজর প্রেমিজে এটা উদ্দেশ্য পদ হিসেবে থাকবে মেজর টার্ম, অল are humans. All Athenians are Greeks. Are Greeks. Therefore, all Athenians are humans. আচ্ছা, তো এই ফর্ম কিন্তু বজায় রাখছি। দেখো, হিউম্যান এখানে হচ্ছে মেজর টার্ম, এটা মেজর প্রেমিজে আছে, আর এথেনিয়াস মাইনর টার্ম, মাইনর প্রেমিজে আছে। এই দুটা ছাড়া গ্রিকটা হচ্ছে মিডল টার্ম, এখানে গ্রিক হচ্ছে মিডল টার্ম, এই মিডল টার্ম। তো এখানে এখানে কেন হলো, কারণ এখানে ফার্স্ট ফিগার বলছে, ফার্স্ট ফিগারটা আমরা জানি এরকম এরকম এখানে হবে আর এখানে হবে, এই জন্য এই এই দুই জায়গায় আমরা মিডল টার্মকে বসাইছি। তাহলে এই সেম ফর্মে এখন আমরা জানি
যে এই ফর্মটা হচ্ছে ভ্যালিড, তাহলে এই ফর্মের যত আর্গুমেন্ট লিখবো আমরা সবগুলো ভ্যালিড হবে। এরকম এখানে গ্রিক না দিয়ে বাংলাদেশি দিলাম, অল বাংলাদেশিজ আর হিউম্যান। হ্যাঁ, তারপরে আর কি দিলাম, অল ইন্ডিয়ানস আর হিউম্যান, সরি, অল চিটাগোনিয়ানস আর বাংলাদেশ, therefore all Chittagonians are human। এইভাবে আমরা এরকম অনেক ধরনের যুক্তি তৈরি করতে পারি, অনেক ধরনের এভাবে হাজার হাজার আমরা এই ফর্মের হাজার হাজার যুক্তি গঠন করতে পারি। তাহলে মূল উদ্দেশ্য হচ্ছে যদি আমরা এই ফর্মটাকে ভ্যালিড প্রমাণ করতে পারি তাহলে এই আকারে যত যুক্তি লিখবো সবগুলো ভ্যালিড হবে। সেখানে বাংলাদেশ লিখি, ইন্ডিয়ান লিখি, গ্রিক লিখি, আমেরিকান লিখি, যাই লিখি না কেন, এর সাবজেক্ট ম্যাটার যাই হোক না কেন, একটা ফর্মকে যদি আমরা ভ্যালিড প্রমাণ করতে পারি তাহলে সে সাবজেক্ট ম্যাটার হোয়াট এভার ইট ইজ সেটা ভ্যালিড হবে। আর একটি ফর্মকে যদি আমরা ইনভ্যালিড প্রমাণ করতে পারি তাহলে তার সাবজেক্ট ম্যাটার যাই হোক না কেন সেটি সেই আকারে হাজার যুক্তি লিখলে সে হাজারটাই ইনভ্যালিড হবে। এটি হচ্ছে ফর্মাল নেচার অফ সিলোজিস্টিক আর্গুমেন্ট। যে এই একটা ফর্মকে আমরা একটা ফর্ম নিয়ে কাজ করব, ফর্ম কোন ইন্ডিভিজুয়াল আর্গুমেন্ট, এটা হচ্ছে একটা ইন্ডিভিজুয়াল যুক্তি। এই ফর্মের জায়গায় আমরা বসাইলাম এম এস পি, এর জায়গায় আমরা যখন গ্রিক, হিউম্যান, এথেন্স এগুলো দিলাম তখন এটা একটি স্বতন্ত্র একটি যুক্তি। কিন্তু এই ফর্মটা যখন লিখবো তখন এটা একটা সাজ, পিঠার সাজ, একটা পিঠার সাজ দিয়ে যখন হাজার হাজার পিঠা তৈরি করা যায়, হ্যাঁ, একটি যে কুমোররা যে হাঁড়ি পাতিল তৈরি করে তাদের সাজ আছে, ওই সাজ দিয়ে হাজার হাজার লক্ষ লক্ষ তারা হাঁড়ি পাতিল তৈরি করতেছে। ওই সাজটা যেমন সব পাতিল সেরকম হচ্ছে, ওই পিঠার সাজটা যেমন সব পিঠা সেরকম হচ্ছে। তুমি সাজটা ডিজাইন চেঞ্জ করো, ওই পিঠার ডিজাইন চেঞ্জ হয়ে যাবে। ঠিক আমাদের আর্গুমেন্টের ক্ষেত্রে তাই করবো। আমরা একটা ফর্ম নিয়ে, এই ফর্মটা আমরা জানি ভ্যালিড, আমরা একটু আগে মুখস্থ জেনে আসছি যে এটা ভ্যালিড। এরকম 19টি ভ্যালিড ফর্ম আছে আমাদের সামনে। তো সেই ফর্মের আবার এই ফর্মের বাইরে যা আছে সেগুলো ইনভ্যালিড। তাহলে এই ফর্মের বাইরের ফর্মে যেগুলো লিখবো হাজার খানেক যুক্তি লিখবো সে হাজার খানেক ইনভ্যালিড হবে। আচ্ছা, এখানে একটা লজিক্যাল অ্যানালজি বলে একটা বিষয় আমাদের সামনে আছে। লজিক্যাল যৌক্তিক সাদৃশ্যের মাধ্যমে খণ্ডন করা, অর্থাৎ এটাকে বলা হয় রিপুটেশন বাই লজিক্যাল অ্যানালজি। রিপুটেশন, আমি একটু লিখি, refutation by logical analogy। analogy তোমরা বুঝো, analogy মানে সাদৃশ্য, আর লজিক্যাল অ্যানালজি যৌক্তিক সাদৃশ্য, রিপুটেশন মানে খণ্ডন করা। তাহলে যৌক্তিক সাদৃশ্যের মাধ্যমে খণ্ডন করা, যেগুলো সাধারণত কোনো ডিবেটের ক্ষেত্রে বেশি প্রয়োগ করা হয়। ডিবেট, কোনো বিতর্ক প্রতিযোগিতা বা আদালতে এরকম উকিলদের মধ্যে যে প্রতিপক্ষ একটা যুক্তি দিছে, তুমি সেই যুক্তিটাকে ইনভ্যালিড প্রমাণ করতে চাচ্ছ, তুমি চাইছো যে তার যুক্তিটাকে আমি ইনভ্যালিড প্রমাণ করব। তাহলে তোমার কাজ কি হবে? কাজ হবে যে সে ঠিক যে ফর্মের যুক্তিটি দাঁড় করাইছে তোমাকে সেম ফর্মের একটি যুক্তি দাঁড় করাইতে হবে। এখন সে ধরো একটি যুক্তি দাঁড় করাইছে এরকম, আমি একটু লিখি এখানে, তোমরা তোমাদের বই দেখো। এই জন্য আমাদের টেক্সট বইয়ের কপি অলওয়েজ সামনে রাখতে হবে, তাহলে আমাদের কাজ সুবিধা। আমি এখন এই এত বড় যুক্তিটা লিখতে হচ্ছে, আমি একটু লিখি। আমি ধরে নিচ্ছি তোমাদের সবার কাছে সামনে বই নাই, এই জন্য all liberals are proponents of national health insurance। liberals are proponents of national health insurance। আমি এইভাবে দিলাম, এনআই বলে দিলাম, ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স। আচ্ছা, তারপরের প্রেমিসটা হচ্ছে some members of the administration are
proponents of national health insurance. Therefore, some members of the administration are liberals. দেখো, এটা একটা আর্গুমেন্ট। এই আর্গুমেন্টটার মুড কি? এই আর্গুমেন্টের মুড হচ্ছে এরকম, এ আই আই এটা ফিগার কি? এটা তোমাদের আর্গুমেন্টে কি কিন্তু মুড এবং ফিগার লিখতে আসতে পারে পরীক্ষায়। এরকম একটা আর্গুমেন্ট দেওয়া হবে, বলা হবে যে আর্গুমেন্টে মুড এবং ফিগার লিখো। আচ্ছা, তাহলে দেখো এখানে লিবারেল হচ্ছে মেজর টার্ম আর মেম্বার্স অফ দা অ্যাডমিনিস্ট্রেশন হচ্ছে মাইনর টার্ম। তাহলে আমরা এটাকে যদি পি ধরি, এটা পি, এটা এস, তাহলে পি কোথায় আছে? লিবারেল এখানে আছে, তাহলে এটা মেজর প্রেমিস, এটা ঠিক আছে, আর্গুমেন্ট ঠিক আছে। আর মেম্বার্স অফ দা অ্যাডমিনিস্ট্রেশন এখানে ঠিক আছে। এটা বাদ দিয়ে ন্যাশনাল প্রপোনেন্টস অফ ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্স, এটা হচ্ছে মিডল টার্ম। তাহলে মিডল টার্ম উভয় বচনেরই, উভয় প্রেমিজেরই প্রেডিকেট হিসেবে আছে, তাহলে এটা সেকেন্ড ফিগার। তাহলে এ আই আই, এই আর্গুমেন্ট হচ্ছে এ আই আই 2, এই ধরনের আর্গুমেন্ট, এই ফর্মের আর্গুমেন্ট। এখন এটা কিন্তু একটা ভ্যালিড আর্গুমেন্ট। আমরা একটু আগে দেখে আসছি যে কোথায়, দেখো এ আই আই 2 সেকেন্ড ফিগার না, এটা ভ্যালিড আর্গুমেন্ট না, এটা ভ্যালিড না। সেকেন্ড ফিগারে এরকম কিছু নাই, এ আই আই বলে সেকেন্ড ফিগারের কিছু নাই। এ আই আই থার্ড ফিগারটা বৈধ, কিন্তু এ আই আই সেকেন্ড ফিগার বৈধ না। তাহলে আমরা বুঝলাম যে এটি ভ্যালিড আর্গুমেন্ট না। কিন্তু এটি দেখো, দেখে ভ্যালিড মনে হচ্ছে যে all liberals are proponents of national health insurance. Some members of the administration are proponents of national health insurance. তাহলে এখানে বলা হয়েছিল যে ন্যাশনাল, all liberals are proponents of national health insurance. Some members of the administration are proponents of national health insurance. তাহলে এর থেকে সিদ্ধান্ত নিচ্ছে therefore some members of the administration are liberal. এরা নাকি লিবারেল, মানে এরা তাহলে যেহেতু লিবারেলরা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের প্রপোনেন্ট, আবার এই কিছু মেম্বার অ্যাডমিনিস্ট্রেশন, কিছু মেম্বার তারা ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের প্রপোনেন্ট, তাহলে এরা আর এরা সমান। কিন্তু এই জিনিসটা আসলে বৈধ না। কেন বৈধ না সেটা তোমরা বুঝতে পারবা একটু। এখানে আপাতত যেটুকু পড়ছো তার মধ্য দিয়ে বোঝানোর চেষ্টা করি, আর আরো অন্য কারণও আছে। যে এখানে দেখো, এই ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের সদস্য হচ্ছে কি, যে all liberals are proponents of national health insurance. এই গ্রুপটা আমরা জানি এ বছরের সাবজেক্ট টার্ম ব্যাপ্য, প্রেডিকেট টার্ম কিন্তু ব্যাপ্য না, কারণ এই সাবজেক্ট টার্ম এর ভিতরে হোলি ইনক্লুডেড, কিন্তু এই গ্রুপটা এর সাথে সম্পূর্ণভাবে যে ইনক্লুডেড এটা নিশ্চিত না। যে ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সে আরো অন্যান্য প্রপোনেন্ট থাকতে পারে, লিবারেল ছাড়া আরো অনেক কিছু থাকতে পারে, সেই বিষয়টা এখানে ইগনোর করা হয়েছে। যে এরা লিবারেল যদি এর সদস্য হয় আর অ্যাডমিনিস্ট্রেশনের কিছু মেম্বার যদি ন্যাশনাল হেলথ ইন্স্যুরেন্সের সদস্য হয়, তাহলে এই কিছু অ্যাডমিনিস্ট্রেশনের কিছু সদস্য লিবারেল হবে। এখানে এটা এই মিডল টার্মটা এই দুটার এই প্রেমিস দুটাকে কানেক্ট করতে পারে নাই, কারণ এখানে মিডল টার্মটা ব্যাপ্য নয়। এখানে ব্যাপ্য নয়। আর এখানে কি হচ্ছে, সে মিডল টার্মটা আই বচনের, আমরা কি জানি আই বচনের কোনোটাই ব্যাপ্য নয়। তাহলে দু জায়গায় কোনো জায়গায় মিডল টার্ম যদি ব্যাপ্য না হয়, তাহলে এটা এই প্রেমিস দুটোকে কানেক্ট করতে পারে না। সেটা আমরা আরো পরে বুঝবো। আপাতত আমরা দেখলাম যে এই ফর্মটা ইনভ্যালিড। তো এইটা যে ইনভ্যালিড আমরা তো মুখস্থ করছি, প্রমাণ করব কিভাবে
সেই প্রমাণের একটা মেথড হচ্ছে লজিক্যাল অ্যানালজির মাধ্যমে প্রমাণ করা। লজিক্যাল অ্যানালজির মাধ্যমে কিভাবে প্রমাণ করব? যে তোমার অপোনেন্ট এরকম একটা যুক্তি দাঁড় করাইছে যে এই সেই যুক্তিটি, তোমাকে এটা ইনভ্যালিড প্রমাণ করতে গেলে তোমাকে ঠিক সেম ফর্মের একটি ইনভ্যালিড যুক্তি দাঁড় করাইতে হবে। সেম ফর্মের ইনভ্যালিড যুক্তি কি? অর্থাৎ AI2 এরকম একটি একই ফর্মের একটি যুক্তি তুমি লিখবা বা বলবা যে যুক্তির আশ্রয় বাক্য দুটো সত্য কিন্তু সিদ্ধান্ত মিথ্যা। তুমি এইভাবে তৈরি করবা তাকে। যেমন দেখো পরের আর্গুমেন্ট আমি লিখছি একই ফর্মের, এই পেজে লিখি, all rabbits are very fast runners. All rabbits are very fast runner। আশ্রয় বাক্য দুইটা কিন্তু সত্য, কিন্তু এখান থেকে এখন যে সিদ্ধান্তটি আসবে সেটি তুমি মেনে নিতে পারবা না। এখান থেকে সিদ্ধান্ত আসছে কি, therefore some horses are rabbits। এটা কি হয় কখনো? কেউ মেনে নিবে? some horses are rabbit। কিছু ঘোড়া হয় খরগোশ, এটা হবে? কেউ মেনে নেবে না। তাহলে দেখো একই ফর্মেট আমরা এখানে র্যাবিট হচ্ছে মেজর টার্ম অর্থাৎ পি, এটা মাইনর টার্ম অর্থাৎ এস, আর এই র্যাবিট এই মেজর টার্ম মেজর প্রেমিজে আছে, মাইনর টার্ম মাইনর প্রেমিজে আছে। এই দুইটা ছাড়া এই ফার্স্ট রানার এটা হচ্ছে মিডল টার্ম, এটা উভয়েরই বিজয় হিসেবে আছে অর্থাৎ AI2। এই ওই একই ফর্ম আমি লিখলাম। তাহলে ওই আমার অপোনেন্ট যে যুক্তি দিল, আমি এইবার ওই একই আকারের একটা যুক্তি দাঁড় করায় বলবো যে মাননীয় আদালত এখন দেখেন আমি একই সে যে যুক্তি দিচ্ছে তার যুক্তি যে ইনভ্যালিড, সেটা এই যুক্তি দিয়ে বোঝা যায়। ওই একই আকারের আমি যুক্তি দাঁড় করাইছি যে all rabbits are very fast runner, some horses are very fast runner, therefore some horses are rabbits। এটা কি কেউ মেনে নিবে যে কিছু ঘোড়া হয় র্যাবিট? নিশ্চয়ই মেনে নেবে। তাহলে ওই যুক্তির মধ্যে গলদ আছে, ওটাও ইনভ্যালিড। যেহেতু ওই ফর্মের যুক্তি একটি ইনভ্যালিড, একটি একই ফর্মের একটি যদি ইনভ্যালিড হয় তাহলে ওই ফর্মের সবগুলোই ইনভ্যালিড, যেটা জেনে নিতে হবে। একই ফর্মের একটি যদি ভ্যালিড হয় তাহলে ওই ফর্মের সবই ভ্যালিড। এটা হচ্ছে যে এই যে একটু আগে বলছিলাম যে ফর্মাল নেচার অফ সিলোজিস্টিক আর্গুমেন্ট। সিলোজিস্টিক আর্গুমেন্টের এই যে ফর্ম, এই যে নেচার, যে একটি ফর্মকে ইনভ্যালিড প্রমাণ করলে বাকি সবগুলো ভ্যালিড বলতে পারবো আমরা চোখ বন্ধ করে। সেই কাজটাই আমরা এখানে করা হচ্ছে যে লজিক্যাল অ্যানালজির মাধ্যমে একটি যুক্তির বৈধতা বা অবৈধতা প্রমাণ করা, বিশেষ করে অবৈধতা প্রমাণ করা, অপোনেন্টকে খণ্ডন করা। যে তোমার আকারের যুক্তি আমি দাঁড় করায় দেখাইলাম যে এই যুক্তিটি ইনভ্যালিড, সুতরাং তোমারটাও ইনভ্যালিড ছিল, তখন সবাই মেনে নেবে যুক্তি দিয়ে। কিন্তু এটার একটা সিরিয়াসলি লিমিটেশন আছে। এটা একটা যুক্তির বৈধতা নির্ণয় করার একটা পদ্ধতি, কিন্তু এটা লিমিটেশন হচ্ছে তুমি ইনস্ট্যান্টলি এরকম আর্গুমেন্ট দাঁড় করানো খুবই মুশকিল। এইভাবে খুঁজে খুঁজে যে সে কোন আকারের যুক্তি দিচ্ছে আমি দেখি AI2, আমি এরকম একটা যুক্তি, তুমি এরকম সাজাতেই তোমার 10-15-20 মিনিট লেগে যাবে। তো সেটা একটা ঝামেলাজনক ব্যাপার। এই জন্য এটা অতটা ফলপ্রসূ হয় না, বা এটা অতটা কার্যকরী কোনো মেথড না যুক্তির বৈধতা বা অবৈধতা নির্ণয় করার কোনো ইফেক্টিভ কোনো মেথড না। তবে এটা একটা মেথড, এটা জেনে রাখা ভালো, কারণ এটা আর্গুমেন্টের ক্ষেত্রে, আর্গুমেন্টেশন বিভিন্ন ডিবেটের ক্ষেত্রে অনেক এটা কাজে লাগে। আদালতে কাজ ব্যবহার করা হয়, আমার জেনে হোক না জেনে হোক মানুষ সেক্ষেত্রে অনেক স্টাডি করতে, অনেক পড়াশোনা থাকলে ইনস্ট্যান্টলি অনেক আর্গুমেন্ট তৈরি করা যায়। আচ্ছা, তাহলে এই পর্যন্ত বলো আমরা তাহলে যুক্তির ভ্যালিডিটি নির্ণয় করার একটা পদ্ধতি শিখলাম। এমনি মুখস্থ আমরা কিছু জানলাম যে ওই যে বারবারা সিলার এন্ড ড্যারি ফেরিও, এটা দিয়ে আমরা জানলাম 19টি ভ্যালিড মূর্তি আছে।
তো আর রেপুটেশন বা বায়োলজিক্যাল অ্যানালজি বা লজিক্যাল অ্যানালজির মাধ্যমে আমরা জানলাম কিভাবে একটি যুক্তিকে ইনভ্যালিড প্রমাণ করতে হয়, কিন্তু এর কিছু লিমিটেশন আছে, এই জন্য আমরা পরবর্তীতে এর চেয়ে ভালো কোনো মেথডে চলে যাব। এই পর্যন্ত তোমাদের জিজ্ঞাসা কি আছে বলো? আমি মূলত ভেন ডায়াগ্রাম নিয়ে আলোচনা করতে চাইছিলাম আজকে। তো এখানে করব, তার আগে তোমরা বলো যে এই যে পর্যন্ত আমি বলছি এখানে তোমাদের কোনো জানার আছে কিনা, তোমরা বুঝতে পারতেছো কিনা এটা বলো। কারণ আমি তো একভাবে কথা বলছি, এবার তোমাদের বলার ব্যাপার, তারপরে আমি আবার আলোচনায় চলে যাব। কারোর কোনো জানার আছে কিনা? এই যে লজিক্যাল অ্যানালজি, তারপরে এই ফর্মাল নেচার, একটু আনমিউট করে বলো তোমরা। কেউ কিছু বলবে? কেউ মানে সবাই সবকিছু বুঝতে পারছো তাই না, নাকি? কেউ কিছু বলছো না, তার মানে সবাই বুঝছো? আচ্ছা, বুঝলে খুবই ভালো। এখানে কতগুলো এক্সারসাইজ আছে তোমাদের দেখে নিও। সেই এক্সারসাইজ গুলোতে বলা হয়েছে যে একটা আর্গুমেন্ট দেয়া থাকবে, হ্যাঁ, সেই আর্গুমেন্টের মুড এবং ফিগার কি হবে সেটা তোমাদের নির্ধারণ করতে হবে, সেই জিনিসগুলো। তারপরে আর এই এখন যেটি বললাম আমি, সেখানে তোমাদের এরকম আর্গুমেন্ট দেওয়া থাকবে, লজিক্যাল অ্যানালজির মাধ্যমে তোমাদের সেই যুক্তিটাকে ইনভ্যালিড প্রমাণ করতে হবে আরেকটা আর্গুমেন্ট তৈরি করে। খুব শব্দ হচ্ছে। হ্যাঁ, তোমাদের শব্দ করার জন্য আমি একটু স্কোপ দিছি, আমি পরে শব্দ বন্ধ করে দিব। আপাতত তোমাদের তাহলে কিছু আর এখানে বলার নাই না? সবাই কি ওই ওর সাথে একমত, মিফতাহুল জান্নাতের সাথে? রায়হান উদ্দিন, আমি আনমিউট করে দিব। আমি আবার যখন আলোচনা শুরু করবো আনমিউট করে দিব। এখন তোমাদের ফ্লোর দিছি, তোমরা এখন কিছু বলতে পারো। এইটুকু পর্যন্ত আমাদের যে আলোচনা যেটুকু হলো। আচ্ছা, তো আমি ধরে নিচ্ছি তোমাদের মনে হয় এখানে কারো সমস্যা নাই।